আজ আলোচনা করব এসএলএসটি 2025 ইংলিশ বিষয়ের প্রস্তুতিতে ক্লাস 9-10 এর সিলেবাসের অন্তর্গত লুসি সিরিজের যে দ্বিতীয় পোম সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ এটি। এর আগে আমি লুসি সিরিজের যে প্রথম পোম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন এটার উপরে ক্লাস করিয়েছি। যারা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে, ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো আজ আলোচনা করব এই সিরিজের যে নেক্সট পোম বা সেকেন্ড পোম সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ এটি। তো এই পোমটি হলো ইংরেজি রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা 3 পংক্তি বিশিষ্ট একটি কবিতা, মানে 3টি কোয়াট্রিন রয়েছে এখানে। কোয়াট্রিন মানে জানো 4টি করে লাইন একসাথে নিয়ে কোয়াট্রিন গঠিত হয়, তাহলে এখানে 3টি কোয়াট্রিন রয়েছে, মানে টোটাল 3-4 12টা লাইন রয়েছে। এই কবিতাটি ওয়ার্ডসওয়ার্থ 1798 সালে লিখেছিলেন, কারণ তিনি যখন জার্মানিতে গসলারে ছিলেন তখন তিনি 1798 থেকে 99 নাগাদ ওই সময়টাতে তিনি এই পোমটা কম্পোজ করেন এবং একটি লেটার আকারে তিনি তার পরম প্রিয় বন্ধু এসটি কোলরিজকে পাঠান। সেখান থেকে এটি জানা যায়। তাহলে সেদিক থেকে বিচার করতে গেলে এটি 1798 লেখা হয় এবং 1800 লিরিক্যাল ব্যালাডসের যে সেকেন্ড এডিশন সেটাতে এটি প্রকাশিত হয়। লুসি সিরিজের 5টি পোমের মধ্যে এই কবিতাটি সর্বাধিক পরিচিত এবং পাঠকদের কাছেও এটা খুবই প্রিয় একটা কবিতা। এই পোমের ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুবই সিম্পল, মানে খুবই সরল ভাষায় লেখা। এর রাইম স্কিম হচ্ছে এবি এবি সিডি সিডি ইএফ ইএফ এবং এটি আয়াম্বিক টেট্রামিটার এবং ট্রাইমিটারে লেখা হয়েছে। আর জনরা অবশ্যই এটি লিরিক, তবে লিরিকের মধ্যে এটিকে এলিজি বলবো, কারণ এই কবিতাতে দেখেছি স্পিকার তিনি যে মহিলার মৃত্যু হয়েছিল সেই মহিলার মৃত্যু তার উপরে যে কতটা প্রভাব ফেলেছিল সেটা তিনি বলেছেন। তাই সেদিক থেকে বিচার করলে এটাকে আমরা বলবো এলিজি। লিরিকের মধ্যে এটা হচ্ছে এলিজি, কারণ ওয়ার্ডসওয়ার্থের এই পোম নিয়ে ক্রিটিসাইজ করতে গিয়ে ক্রিটিক কার্ল উডরিং এই পোমের টোন সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে সি ডুয়েল্ট ক্যান অলসো বি রিড অ্যাজ অ্যান এলিজি। এই পোমটা অ্যাজ অ্যান এলিজি হিসেবে পড়া যেতে পারে, কারণ এখানে আ সেন্স অফ সোবার মেডিটেশন অন ডেথ রয়েছে। এছাড়াও এর সাবজেক্ট ম্যাটার ডেথ রিলেটেড। তাই যদি অল এলিজিস আর মিটিগেশনস অফ ডেথ, the Lucy poems are also meditations on simple beauty by distance made more sweet and by death preserved in distance। মানে সমস্ত শোকগাথাগুলো যদি মৃত্যুরই প্রশমন হয়, এই পোমেও তো দূরত্বের দ্বারা মৃত্যুটা সংরক্ষিত করা হয়েছে, তাহলে এটিকেও একটা শোকগাথা হিসেবে পড়া যেতে পারে। কার্ল উডরিং এর এটাই মত ছিল, তাই এটাকে আমরা এলিজিও বলতে পারি। বোঝা গেছে? এই পোমটির একটি সাবটাইটেলও আছে যেটা হলো দ্য লস্ট লাভ। আর এই পোমের থিম হিসেবে বলতে গেলে বলা যায় যে গ্রিফ ওভার দ্য লস অফ লুসি, লাভ, ডেথ, নেচার এটসেট্রা, এগুলোই হচ্ছে এই পোমের থিম। এবং জনরা তো বললামই যে এটা লিরিকের আন্ডারে পড়ছে এবং এটাকে আমরা এলিজি বলবো। 3টে স্ট্র্যাঞ্জা বিশিষ্ট 12 লাইনের এটা একটা এলিজি বা শোকগাথা। তো এই কবিতায় আমরা দেখব যে স্পিকার সে তার একাকিত্ব এবং তার ক্ষতির অনুভূতিটা ব্যক্ত করছে, একজন আদর্শ নারীর সৌন্দর্য এবং মর্যাদার প্রতি তার শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। সেই নারী যিনি কিনা কবি ছাড়া অন্য সকলেরই একদম অলক্ষ্যে জীবনযাপন করছিল। এখানে দেখা যায় বক্তা লুসির জন্য শোক প্রকাশ করছেন যে লুসি একটা সুন্দরী মহিলা ছিল যিনি কিনা খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন এবং যিনি কিনা কখনোই তার যে যোগ্য প্রশংসা সেটা পাননি। তিনি যথেষ্ট সুন্দর ছিলেন। স্পিকারের কাছে লুসির সৌন্দর্য ছিল তার সব থেকে বড় গুণ এবং তার অন্যান্য গুণের সাথে সৌন্দর্য নিয়ে তিনি লুসির সামগ্রিক গুণাবলীর একটি দিক তুলে ধরেছেন যে লুসির গুণ অনেক। লুসি ছিল শান্ত, সে ছিল রহস্যময়, কারণ সে অজানা জীবনযাপন করছিল, কারণ এমন এক পৃথিবীতে সে বাস করছিল যেখানে বেশিরভাগ অংশই তাকে খুব কম গুরুত্ব দিতে পারত। স্পিকার তাকে ভালোবাসতেন। স্পিকার এটা জোর দিয়ে বলেছেন যে ওই লুসি তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, মৃত্যুর পরেও সে গুরুত্বপূর্ণ তার জীবনে, কারণ সে তাকে খুবই ভালোবাসে। তাই তার মৃত্যুটা স্পিকারের ওপরে গভীর মানসিক প্রভাব ফেলেছে। তিনি এটাও দেখান যে লুসির সৌন্দর্যের বা তার সমস্ত গুণাবলীর প্রশংসা কেউ না করলেও কিভাবে তার গুণগুলি অক্ষুণ্ণ ছিল একদম। তিনি লুসির প্রশংসা করে তাকে অনেক কিছুর সাথে তুলনাও করেন। শ্যাওলা ঢাকা বেগুনি রঙের ফুলের সাথে তুলনা করেছেন তিনি তাকে, তার সৌন্দর্যকে তিনি স্টারের সাথে তুলনা করেছেন। এইসবের দ্বারা তিনি বুঝিয়েছেন যে কেবলমাত্র ঘনিষ্ঠ মনোযোগের মাধ্যমেই এই সমস্ত সৌন্দর্য ও গুণাবলীগুলো প্রকাশিত হয়। যারা সেগুলো মনোযোগ দিয়ে দেখেনি, যারা তার সম্পর্কে জানে না, যারা তাকে চেনে না, তাদের পক্ষে কখনোই লুসির সেই সৌন্দর্য অন্বেষণ, লুসির সেই গুণাবলী সম্পর্কে জানা সম্ভব নয়। অবশ্যই লুসি সেক্লুডেড লাইফ লিড করতো, এটাও তার কারণ। তাই আমরা প্রকৃতপক্ষে দেখতে পাই এই কবিতাটিতে স্পিকারের একাকিত্ব এবং ক্ষতির পাশাপাশি
অচেনা একটা সৌন্দর্য এবং মর্যাদারও পরীক্ষা করা হয়েছে। মানে কার? লুসির, যে কিনা সবার অলক্ষ্যে সবার চোখের আড়ালে বসবাস করত। ফলে তাকে কেউই চিনত না, প্রায় না চেনার বরাবর লোক ছিল তার। এই লুসি নামের মহিলা, তিনি ডাব নদীর যে উৎসস্থল, সেই উৎসস্থলের কাছে বিচ্ছিন্নভাবে জীবনযাপন করতেন। মানে সেখানে তিনি একাকী বসবাস করতেন, এবং ফলে যেহেতু তাকে কেউ চিনতই না, জানতও না স্পিকার ছাড়া, তাই তার মারা যাওয়াটা অন্যদের ক্ষেত্রে কোনো ডিফারেন্স আনেনি, কিন্তু তার মারা যাওয়ার প্রভাবটা স্পিকারের উপরে খুব গভীর ছিল। তাই তিনি চলে যাওয়ার পর স্পিকারের পরিস্থিতি যে কতটা ভিন্ন সেটাও তিনি ব্যক্ত করেছেন। বোঝা গেল? তো চলো লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি। প্রত্যেকটা লুসি পোমের মতো এই পোমটারও কোনো শিরোনাম বা টাইটেল নেই। কবিতার যে প্রথম লাইন সেটাই হচ্ছে কবিতার টাইটেল, এটাই কবিতার টাইটেল হিসেবে ইউজ হয়। তো দেখো, শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, এখানে যদিও দাটা কমপ্লিট লেখা রয়েছে, কিন্তু কোনো যদি মূল টেক্সট দেখো, অরিজিনাল টেক্সট দেখো, সেখানে দেখতে পাবে দাটা কমপ্লিট করে দেওয়া নেই। TH লিখে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে ইটা অমিট করা রয়েছে, ভাওয়েল ইটাকে অমিট করা হয়েছে। তার কারণ মিটার এবং রিদম এটা মেনটেন করতেই ওয়ার্ডসওয়ার্থ এটা করেছেন। কারণ তিনি আয়াম্বিক, টেট্রামিটার এবং ট্রাইমিটার ইউজ করেছেন, যেখানে একটা আনস্ট্রেসড সিলেবল একটা স্ট্রেসড সিলেবল দ্বারা। তো এখানে তাই দাটা, যেহেতু এটা একটা ওয়ান সিলেবল ওয়ার্ড, এটাকে যদি ফুললি লেখা হয় তাহলে এটা একটা এক্সট্রা সিলেবল নিয়ে নেবে। ফলে যে রিদম রয়েছে, যে মিটার রয়েছে, সেটাতে স্লাইটলি ডিফারেন্স আসবে। তাই এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে ইটাকে, ই ভাওয়েলটাকে অমিট করা হয়েছে। তাছাড়া সাউন্ডের দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে ইটাকে অমিট করার জন্য কোনোরূপ পরিবর্তন আসছে না। স্টিল দ্য সাউন্ড ইজ দ্য অ্যান্ড স্টিল ইট ইজ রিকগনাইজেবল। আর এই ইটা অমিট করার আরও একটা কারণ হতে পারে, যেখানে এমফাসাইজ করা হচ্ছে এর পরবর্তী ওয়ার্ডটা আনট্রডেনকে, সেই জন্য এটাকে স্লাইটলি কম গুরুত্বপূর্ণ করে তোলার জন্য, এর সাউন্ডটা যাতে ডমিনেটেড না হয়, সেজন্যও এখানে TH দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বোঝা গেল? তো বলা হয়েছে সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ। আনট্রডেন মানে আনফ্রিকুয়েন্টেড, মানে নট হ্যাভিং বিন ওয়াকড অন, যে পথে এর আগে কেউ চলেনি, মানে যে পথে এর আগে কেউ পদার্পণ করেনি। তাহলে বলেছে সি, কবিতার শুরুতেই এখানে কিন্তু স্পিকার সি বলেছেন, বা ওয়ার্ডসওয়ার্থ তো এখানে কিন্তু সি ইউজ করেছেন, প্রোনাউন ইউজ করে দিয়েছেন। সচরাচর কি হয়, নামটা না বললে সি, হি এসব বলা যায় না, প্রোনাউন ইউজ করা যায় না নাউন না থাকলে, কিন্তু এখানে ডিরেক্টলি সি বলেছেন। একটা রহস্যময় ক্যারেক্টারকে তিনি প্রেজেন্ট করে দিয়েছেন, যার আইডেন্টিটি তিনি প্রথমে দেননি, সে বলে তিনি ছেড়ে দিয়েছেন। তো বলা হয়েছে সে মানে কোনো একজন উইমেন ক্যারেক্টার, ডুয়েল্ট মানে লিভ, বসবাস করে, অ্যামং মধ্যে, দ্য আনট্রডেন ওয়েজ। আনট্রডেন মানে বললাম নট হ্যাভিং বিন ওয়াকড অন, যে পথে এর আগে কখনো কেউ চলেনি, সেই পথটাতে সে যেন বসবাস করে। মানে সে যেখানে বসবাস করে তার ওই বাসস্থান, সেই রাস্তা এর আগে কেউ মারায়নি। মানে সে এতটাই নির্জনে বসবাস করে, তার সেই বাসস্থান পর্যন্ত যে রাস্তা গিয়েছে সে রাস্তায় কেউই যায়নি, সে সবার থেকে বিচ্ছিন্নভাবে ওখানে বসবাস করে। কোথায়? বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব। ডাব যে নদী, এটা ইংল্যান্ডের একটা নদী, তার স্প্রিংস মানে তার যে উৎসস্থল, সেই উৎসস্থলের পাশে। তাহলে এই যে ক্যারেক্টার সি, সে কোথায় বসবাস করে? সে এমন একটি জায়গায় বসবাস করে যে জায়গাটায় যে রাস্তাগুলো গিয়েছে সেই রাস্তাগুলো এর আগে কেউ কখনো মারায়নি। মানে সে এমন একটা নির্জনে, এমন একটা সেক্লুডেড প্লেসে বসবাস করে। কোন প্লেসটা? না ডাব নদীর উৎসস্থলে। এই ডাব হচ্ছে একটা ইংল্যান্ডের নদী, এবং এই নদীর উৎসস্থল হচ্ছে এক্সএজমোর নামে একটি জায়গা, যেটা বাক্সটনের কাছে। তো বলা হচ্ছে যে এই ডাব নদীর উৎসস্থলের কাছে সে বসবাস করে, নির্জনে, সবার থেকে নির্জনে, অনেক দূরত্বে। কারণ তার বাসস্থান কোথায়? না সেই আনট্রডেন ওয়েজ, সেখানে যে রাস্তাগুলো রয়েছে তাতে এর আগে কেউ পা মারায়নি, মানে কেউ যায়নি ওর রাস্তায়, নির্জনে সে একাকী রয়েছে এত দূরে। আ মেড হুম দেয়ার ওয়্যার নান টু প্রেইজ। আ মেড, এবারে শি বলতে তো অনেককে বোঝায়, ছোট বাচ্চা মেয়েও হতে পারে, মহিলাও হতে পারে, মধ্যবয়স্ক, কম বয়স্ক, বয়স্ক। তো কি ধরনের মেয়ে সে? না এখানে বলা হলো মেড, মানে অবিবাহিত মেয়ে। তাহলে সে একজন অবিবাহিত মেয়ে। হুম, যাকে, দেয়ার ওয়্যার নো ওয়ান টু প্রেইজ, যাকে প্রেইজ, প্রশংসা করার জন্য সেখানে কেউ নেই। অবশ্যই সে এমন একটা নির্জন স্থানে বসবাস করে, সেই স্থানের রাস্তাগুলো যে গিয়েছে সেই রাস্তাগুলোতেই কেউ পা মারায়নি, আনট্রডেন ওয়েজ ওগুলো। তাহলে কেউ সেই জায়গাতেই কখনো যায়নি, কোনো জনসমাগম সেখানে নেই, তাকে কেউ চেনেই না, জানেই না, এমন একটা জায়গায় যদি সে বসবাস করে, কে থাকবে তাকে ওখানে প্রশংসা করার জন্য? সে যে সুন্দর, তার যে গুণ রয়েছে,
এগুলোর পরেও যদি সেখানে কেউ না থাকে, প্রশংসাটাই কে করবে? তাই বলা হয়েছে যে একটা অবিবাহিত মেয়ে যেখানে তাকে প্রশংসা করার সেখানে কেউ নেই। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং ভেরি ফিউ, খুব কম জনই রয়েছে ভালোবাসার জন্য। অবশ্যই প্রশংসা করার মতোই কেউ নেই, সে এমন একটা জায়গায় বসবাস করে নির্জনে, তাই ভালোবাসার মতোও কেউ নেই, কারণ মানুষই তো সেখানে থাকে না, সে তো সেক্লুডেড লাইফ লিড করছে, ওইখানে একাকী থাকছে। তাহলে নো ওয়ান ইজ দেয়ার টু প্রেইজ হার, নো ওয়ান ইজ দেয়ার টু লাভ হার, মানে একদম কমের বরাবর, ফিউ, ভেরি ফিউ, খুব কম। তাহলে খুব কম লোক তাকে ভালোবাসে। দেখো এখানে বলা হয়েছিল দেয়ার ওয়্যার নান টু প্রেইজ, কেউ ছিল না প্রশংসার জন্য, কিন্তু ভেরি ফিউ টু লাভ, খুব কম জন, মানে স্পিকার তিনি তো তাকে ভালোবাসেন, তাই এখানে নান আর বলতে পারছেন না যে কেউ তাকে ভালোবাসে না, তাই তিনি বললেন ভেরি ফিউ, খুব কমজন, মানে অ্যাটলিস্ট তিনি তো তাকে ভালোবাসেন, এবং যারা তাকে হয়তো চেনে তারাই শুধুমাত্র তাকে ভালোবাসে, নইলে কিন্তু তাকে ভালোবাসার মতো কেউ নেই। এতটাই তিনি সকলের অলক্ষিত একটা জীবনযাপন করছিলেন। এই লাইনটা একটা ইন্ডিকেট দেয় যে লুসি ফিজিক্যালি এবং ইন্টেলেকচুয়ালি এই দুরকম ভাবেই একদমই অজানা এবং দূরবর্তী একটা জীবনযাপন করছিল। আর এখানে যে বলা হয়েছে যে তার কেউ প্রশংসা করেনি, মানে কি তার কোনো সৌন্দর্য ছিল না, তার কোনো গুণাবলী ছিল না যে তাকে প্রশংসা করেনি, এটা কিন্তু নয়। তার গুণাবলী ছিল, তার প্রশংসার যোগ্য সৌন্দর্য ছিল, যথেষ্ট সুন্দর ছিল লুসি। যদিও এখানে এখনো পর্যন্ত লুসি নামটা উল্লেখ করা হয়নি, সে যথেষ্ট সুন্দর ছিল, এমন নয় যে প্রশংসা করার মতো তার মধ্যে কিছু ছিল না, তার সবকিছুই ছিল। যেহেতু ওখানে কেউ ছিলই না, যেহেতু সেটা একদমই নির্জন একটা প্লেস, তাই কেউ ছিল না সেখানে তার প্রশংসা করার মতো, সে কিন্তু প্রশংসার যোগ্য সবকিছুই ধারণ করত। এটাই স্পিকার বা কবি বোঝাতে চাইছে। নেক্সট, আ ভায়োলেট বাই আ মসি স্টোন। ভায়োলেট, ভায়োলেট এখানে একটা ফ্লাওয়ার অর্থে ইউজ করা হয়েছে। সে ছিল একটা ভায়োলেট ফ্লাওয়ার বাই আ মসি স্টোন, একটা শ্যাওলা ধরা পাথরের কাছে। হাফ হিডেন ফ্রম দ্য আই, চোখ থেকে হাফ হিডেন, অর্ধ লুকায়িত, মানে ওই যে স্টোনের নিচে, স্টোনটা যেন তাকে অর্ধেকটা ঢেকে রেখেছে, এমন একটা ভায়োলেট ফ্লাওয়ার ছিল সে, যাকে চোখে দেখা যেত না, যে চোখের অর্ধেকটা আড়ালে একটা মসি স্টোনের নিচে একটা ভায়োলেটের মতো ছিল। দেখো ভায়োলেট ফ্লাওয়ারটা এখানে মডেস্টি, হিউমিলিটি, ফেইথফুলনেস, স্পিরিচুয়াল উইজডম এই সমস্ত কিছু সাজেস্ট করছে, যেগুলো এখানে লুসি বা সেই মেয়েটির গুণ হিসেবে স্পিকার বা কবি ব্যক্ত করেছেন, তাই তিনি ভায়োলেট কথাটি ইউজ করেছেন। এছাড়াও ভায়োলেট ফ্লাওয়ার যেটা কিনা মসি স্টোনের আড়ালে, ঠিক যেন চোখ থেকে হাফ হিডেন এমন ভাবে যে ফুলটা রয়েছে, লুসিও যেন সেরকম রয়েছে। সাধারণত দেখবে যে পাহাড়িয়া রাস্তাগুলোতে যেখানে প্রচুর জনসমাগম হয় না, মানে সমভূমির মতো তো ওই জায়গাতে প্রচুর জনসমাগম হয় না, যেহেতু এটা বলা হয়েছে নদীর উৎসস্থল, কোনো একটা পিক জায়গা হবে, তো সেই সমস্ত জায়গাগুলোতে যেখানে মানুষের পদচিহ্ন বেশি পড়েনি, সেখানে যে স্টোনগুলো রয়েছে সেই স্টোনগুলো কি হবে, মসি হয়ে যাবে, শ্যাওলা ধরে যাবে। তো সেই রকম শ্যাওলা ধরা স্টোনের নিচে রাস্তাতে যে ফ্লাওয়ারগুলো ফোটে, সেই ফ্লাওয়ারগুলো কি হয়, সবাই কিন্তু সেই ফ্লাওয়ারগুলো টাচ করে না। ভালোভাবে সুন্দরভাবে লাগানো যে ফুলগুলো আমরা ছিঁড়ে নেই, নিয়ে এসে আমাদের ঘরের ফুলদানিতে সাজিয়ে রাখি, বা যেগুলো ব্যবসায়িক পারপাসে চাষ করা হয়, সেই সমস্ত ফ্লাওয়ারের মতো ওই ফ্লাওয়ারগুলো রাস্তা ধারে ওই মসি স্টোনের নিচে ফ্লাওয়ারগুলো, যেগুলো ভায়োলেট ফ্লাওয়ারগুলো, সেগুলোকে তো সেভাবে কেউ টাচ করে না, স্পর্শ করে না। তাহলে এখানেও দেখো একটা যেন সেক্লুশন বোঝাতে, এই আইডিয়াটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বোঝাতে তিনি এই ভায়োলেট ফ্লাওয়ারের কথাটা বলেছেন, যে ওই ফ্লাওয়ারগুলো যেমন থাকে তাদেরকে কেউ টাচ করে না, সেই অর্থে তারা কি একদমই পিওরিটি রয়েছে তাদের মধ্যে, এবং তারা সেখানে সুন্দরভাবে ফুটে রয়েছে, বাতাসে আন্দোলিত হচ্ছে, নেচারের কোলে তারা বড় হয়ে ওঠে, আবার তারা মূর্ছে যায়। তো সেই রকমই লুসিও যেন অনেক দূরে সবার থেকে অলক্ষ্যে ওই যে জীবনযাপন করে, সেও যে একটা শালীনতার প্রতীক, একটা নম্রতার প্রতীক, তার মধ্যেও যে মডেস্টি রয়েছে, ফেইথফুলনেস রয়েছে, স্পিরিচুয়াল উইজডম রয়েছে, এই দিকগুলো বোঝানোর জন্য, এটা সিম্বলাইজ করার জন্য, এই যে পিওরিটিটা এটা সিম্বলাইজ করার জন্য ভায়োলেট ফ্লাওয়ারের এই উদাহরণটা এখানে তুলে আনা হয়েছে, লুসিকে কম্পেয়ার করে বোঝানোর জন্য। বোঝা গেল সাধারণত কবিতার ক্ষেত্রে এগুলো হয়, এই যে বিভিন্ন স্ট্যান্জা, বিভিন্ন লাইন, বিভিন্ন অ্যালিউশন, বিভিন্ন সিম্বল, এগুলো
কবি ঠিক একরকম ভাবে লিখেছেন, আমরা যারা রিডার্স তারা একরকম ভাবে পড়ছি, তাহলে আমরা প্রত্যেকে ডিফারেন্ট পার্সন। প্রত্যেকে যখন কবিতাটা পড়বো তাদের ধারণা যে কবি কি বোঝাতে চেয়েছেন হয়তো ডিফারেন্সিয়েট হতে পারে এখানে, তো তার মধ্যে কোনো ভুল নেই। তবে হ্যাঁ, এমন নয় যে আমরা অবাস্তব কিছু এখানে এর মানে বের করব। কবিতার থিম, বিষয়বস্তুর সাথে রিলেটেড যে কোনো ধরনের ব্যাখ্যাই কিন্তু কবিতার পক্ষে বলা চলে। বোঝা গেছে? এটা এ কারণে বলা, কারণ এই ভায়োলেট ফুলের ব্যাখ্যা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের কাছে কিন্তু বিভিন্ন রকম হবে, কিন্তু প্রকৃত অর্থে দেখা গেলে ভায়োলেট ফুলের ব্যাখ্যা তিনি দিয়েছিলেন লুসির যে মডেস্টি, ফেইথফুলনেস, স্পিরিচুয়াল উইজডম এগুলো বোঝাতে। কারণ ভায়োলেট যে ফুলটা এটা প্রকৃতপক্ষে মডেস্টি, ফেইথফুলনেস, স্পিরিচুয়াল উইজডম এগুলো সিম্বলাইজ করে। তাই লুসির ক্ষেত্রেও কবি কিন্তু এই ভায়োলেট ফ্লাওয়ারের কথাটা বলেছেন তার মডেস্টি, ফেইথফুলনেস এবং স্পিরিচুয়াল উইজডম বোঝাতে। সে যে সকলের চোখের আড়ালে একটা সেক্লুডেড, একটা নির্জন জীবনযাপন করে, কিসের মতো? যেন একটা মসি স্টোনে ঢাকা হাফ হিডেন ভায়োলেট ফ্লাওয়ারের মতো, মানে চোখ থেকে সে যেন অর্ধেকটা লুকিয়ে একটা মসি স্টোনের তলায় যেমন একটা ভায়োলেট ফুল থাকে, ঠিক সেরকমই সে রয়েছে। বোঝা গেছে? ফেয়ার অ্যাজ আ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। ফেয়ার অ্যাজ আ স্টার, ফেয়ার মানে ন্যায়ও বোঝায় এবং ফেয়ার মানে সুন্দরও বোঝায়। ফেয়ার অ্যাজ আ স্টার, একটা তারার মতো ফেয়ার সে। হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, যখন একমাত্র একটাই আকাশে জলজল করছে বা চকচক করছে। তাহলে দেখো এক্ষেত্রে কবি যেটা বলেছেন, আকাশে কি একটাই তারা সবসময় জলজল করে? না, তা নয়। তাই স্টার বলতে এখানে তিনি প্রকৃত অর্থেই যে নক্ষত্র সেরকম কোনো কিছুই ব্যক্ত করেননি, তিনি লুসিকে এখানে স্টার বুঝিয়েছেন। স্টার মানে যে প্রকৃত অর্থেই শুধুমাত্র নক্ষত্র হবে বা সূর্য হবে বা প্রক্সিমা সেন্টুরি হবে এমন কোনো কিছু তিনি মিন করেননি। এখানে স্টার বলতে যে কোনো গ্রহও হতে পারে, যে কোনো নক্ষত্রও হতে পারে। তো তিনি লুসিকে বলেছেন একটা ফেয়ার স্টার, যে কিনা আকাশে জলজল করছে। তারাকে আমরা কখন চকচক করতে দেখতে পাই? রাতের আকাশে। তাহলে রাতের আকাশে যে তারাটা একাকী চকচক করছে, মানে শুক তারার কথা বলা হচ্ছে, শুক্র গ্রহ, ভেনাসের রেফারেন্স তিনি এখানে টেনেছেন বলা যেতে পারে। তাহলে তিনি এখানে বলেছেন যে ভেনাসের মতো সে যেন ফেয়ার, সে যেন সুন্দর, সে যেন একাকী একটি নক্ষত্র যে আকাশে জলজল করছে বা চকচক করছে। ভেনাস হলো প্রেম এবং সৌন্দর্যের দেবী, এবং লুসির সৌন্দর্য সম্পর্কে তাই স্পিকার এখানে বা কবি এখানে লুসির সৌন্দর্য ব্যক্ত করার জন্য, সেই ধারণাটা বজায় রাখার জন্য যে ভেনাসের মতোই লুসি এতটা সুন্দর, এতটা প্রেমময়, সেই ধারণাটা বজায় রাখার জন্য যে এটা ফেয়ার, যে ভেনাসের সাথে তাকে তুলনা করা, যে ঠিক ন্যায় বিচার হচ্ছে এটাও তিনি বলছেন যে ভেনাসের সাথে তুলনা করা, এবং ভেনাসের মতোই যে সে সুন্দর। ভেনাস যেহেতু সৌন্দর্য এবং প্রেমের দেবী, তাই তিনি এখানে উল্লেখ করেছেন যে ফেয়ার অ্যাজ আ স্টার। স্টার বলতে ভেনাসের কথা, যে পৌরাণিক কাহিনীতে যে ভেনাস রয়েছে সেই ভেনাসের মতোই সে সুন্দর। তাই এটা একদম যুক্তিযুক্ত বা ন্যায় হচ্ছে তার প্রতি যে ভেনাসের সৌন্দর্যের সাথে তিনি কম্পেয়ার করে তার সৌন্দর্য যে এতটাই, তাই তিনি বলেছেন। তবে ভেনাস যতটা জনপ্রিয় ততটা কিন্তু এ জনপ্রিয় নয়। এখানে শুধু ভেনাসের সৌন্দর্যটার সাথে তিনি লুসির যে সৌন্দর্য সেটা তিনি সংযুক্ত করে দিচ্ছেন। বোঝা গেল? তো ভেনাসের সাথে এই যে তুলনাটা, এটা স্পিকারের যে রোমান্টিক আগ্রহ রয়েছে লুসির দিকে বা সেই মেয়েটির দিকে, সেটাও কিন্তু একটু সূক্ষ্মভাবে ইঙ্গিত দিয়ে দিল। মানে তিনিও যে লুসিকে ভালোবাসেন সেটাই ইঙ্গিত দিয়ে দিল। কারণ লাভাররাই একমাত্র বিলাভেটের সৌন্দর্যের এতটা প্রশংসা করে, অন্য কেউ তো এতটা নিখুঁতভাবে মনোযোগ দিয়ে প্রশংসা করবে না। তাই তারও যে একটা প্রেমময় দিক ওই মেয়েটির প্রতি, লুসির প্রতি, সেটাও এখানে হালকা ইঙ্গিত বহন করছে। নেক্সট, শি লিভড আননোন অ্যান্ড ফিউ কুড নোন। সে একদমই আননোন ভাবে বসবাস করে, তাকে কেউ জানে না, কেউ চেনে না। অ্যান্ড ফিউ কুড নোন, আবারও তিনি এখানে বলছেন চিনলেও জানলেও খুব কম জন, তাহলে তাকে কেউ জানে না, খুব কমজন জানে তাকে। অ্যান্ড লুসি সিজ টু বি, সিজড মানে হচ্ছে স্টপ লিভিং, ডাই, তাহলে এবং লুসি মারা গেছে। বাট শি ইজ ইন হার গ্রেভ। দেখো এখানে বাট ইউজ করেছেন, তাহলে তিনি কিন্তু একটা রিদমে বলতেছিলেন, তার সৌন্দর্যের প্রশংসা করছিলেন, কম্প্যারিজন টেনেছিলেন, ভায়োলেট ফ্লাওয়ার, স্টার। তো এই সমস্ত বলার পরে তিনি বললেন যে সে একদমই আননোন ভাবে বসবাস করে, কেউ তাকে জানে না, চেনে না, এতটা নির্জনে, এতটা দূরবর্তী প্লেসে যেখানে কেউ মারায় না যে পথ, সেখানে সে বসবাস করে, তাই কেউ তাকে চেনে না, কেউ তার রূপের প্রশংসা করে না।
ভালোবাসার জন্য তাকে খুব কম জনই আছে। এই সব কিছু বলার পরে তিনি বলছেন লুসি মারা গেছে, এবং ঠিক তারপরেই বলছেন বাট শি ইজ ইন হার গ্রেভ, কিন্তু সে তো তার কবরে, গ্রেভ সমাধি বা কবর, তার সমাধিতে। অ্যান্ড ওর পরে দেখো এক্সক্লামেশন সাইন, অ্যান্ড দ্য ডিফারেন্স টু এক্সক্লামেশন সাইন। হঠাৎ করে কবির মধ্যে একটা আবেগঘন অনুভূতি কাজ করছে, ইমোশনের আউটবাস্ট হচ্ছে। তিনি বলছেন যে এই যে লুসির মৃত্যুটা আমার পক্ষে কিন্তু ডিফারেন্স এনে দিয়েছে, পার্থক্য এনে দিয়েছে। কারণ লুসির মৃত্যু কারো কাছেই ডিফারেন্স আনেনি, কারণ সে তো আননোন ছিল, কেউ তো তাকে চিনতো না, জানতো না। তাহলে বাকিদের কাছে তার মৃত্যুটা কি পার্থক্য আনবে? আমি তাকে চিনতাম, আমি জানতাম, আমি ভালোবাসতাম, তাই তার মৃত্যুটা বাকিদের ক্ষেত্রে না, কিন্তু আমার ক্ষেত্রে ডিফারেন্স, পার্থক্য এনে দিয়েছে। মানে লেখক বা স্পিকার যে খুব গভীরভাবে লুসির মৃত্যুর দ্বারা প্রভাবিত হয়েছেন, এটা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। এছাড়াও এই সমগ্র পোমে আমরা অনেক লিটারেরি ডিভাইসও দেখতে পাই, যেমন ফেয়ার অ্যাজ এ স্টারের মাধ্যমে সিমিলি দেখতে পাই আমরা। এখানে সিমিলির প্রয়োগ করা হয়েছে। সিজ টু বি, এটার দ্বারা এখানে ইউফেমিজমের প্রয়োগ করা হয়েছে। ডেথকে এখানে সফেন করে দেখানো হয়েছে, ডেথকে চরমভাবে না বলে এখানে সেটার যে ব্যাপ্তি সেটাকে হ্রাস করে সিজ টু বি বলা হয়েছে। এছাড়াও ভায়োলেট, মসি স্টোনের দ্বারা মেটাফোর সাজেস্ট করা হয়েছে। এখানে লাস্ট এই দুটো লাইনে এক্সক্লামেশন প্রয়োগ করা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই নেচারকে এখানে লুসির যে ক্যারেক্টার এক্সটেনশনে পার্সোনিফাই করা হয়েছে, পার্সোনিফিকেশনও সেদিক থেকে বলা চলে। এছাড়াও আমরা এখানে সাইনিং ইন দ্য স্কাই, এখান থেকে আমরা ইমেজারিও পেতে পারি। তো এই সমস্ত ফিগার অফ স্পিচ, সিমিলি, মেটাফোর, ইমেজারি, পার্সোনিফিকেশন, ইউফেমিজম, এই সমস্ত ফিগার অফ স্পিচ আমরা এই পোমটাতে দেখতে পাচ্ছি। বোঝা গেছে? এবং একদমই এসে 3rd নাম্বার স্ট্যান্জাতে লাইন নাম্বার 10-এ তিনি নামটা বলেছেন সেই মেয়েদের বা সেই অবিবাহিত মেয়েটির, লুসি। তার আগে কিন্তু প্রথম থেকে তিনি তার নামটা ব্যক্ত করেন, পাঠকদেরকে একটা রহস্যময়তার মধ্যে রেখেছিলেন। একদম লাইন নাম্বার 10-এ এসে তিনি তার নামটা রিভিল করলেন যে লুসি। তাহলে আমরা এই পোমে দেখতে পেলাম যে স্পিকার লুসি নামের এক মহিলার তিনি বর্ণনা দিয়েছেন, যিনি কিনা ডাভ নদীর উৎসস্থলের কাছে একটা শান্ত বিচ্ছিন্ন জীবনযাপন করত। তিনি এখানে কবিতা জুড়ে তাকে লুকোনো একটি বেগুনি ফুল, একাকী একটা তারা, আরো অনেক কিছুর সাথে তুলনা করেছেন। তার সৌন্দর্যটা, তার অনন্যতাটা, মানে তার ওই যে ইউনিকনেসটা, সেটা বোঝানোর জন্য। এবং সে যে কতটা অলক্ষিত, মানে কেউ তাকে এতটা লক্ষ্য করে না, কিন্তু স্পিকার তাকে লক্ষ্য করেন, এটা তিনি বুঝিয়েছেন। এবং শেষের দিকে এসে কবি আরো বুঝিয়েছেন বা স্পিকার আরো বুঝিয়েছেন বা আরো উল্লেখ করেছেন যে ওই মহিলার মৃত্যু বা ওই লুসির মৃত্যু তার উপরে কতটা প্রভাব ফেলেছিল, এবং সে চলে যাওয়ার পরে তার পরিস্থিতি এখন কতটা ভিন্ন, মানে কতটা গভীরভাবে তিনি প্রভাবিত হয়েছেন, এটাই তিনি শেষ স্তবকে এসে বুঝিয়েছেন। তো আশা করি লুসি সিরিজের এই সেকেন্ড পোমটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নেক্সট পোমটা নিয়ে।